আমরা বিয়ে করি, এর আগে কোনো হারাম সম্পর্কে জড়াবো না, প্রয়োজন আমরা আজকেই বিয়ে করি। উনি আমাকে বলছে না এখনই করব। পরে রাজি হলাম না, প্রচণ্ডভাবে মারলো, অচেতন হয়ে পড়লাম। তারপর রেপ যেটাকে বলে করেছেন। আমার কোনো ভাই বোন নেই, আমার বাবা হচ্ছেন মালয়েশিয়াতে থাকেন। আমি পড়াশোনা করেছি লালমাটিয়া মহিলা কলেজ থেকে, অ্যাকাউন্টিং মাস্টার্স কমপ্লিট করেছি। এটা 2013 সালের কথা। ছেলেটা আমাকে পছন্দ করে বিয়ে করেছিল, কিন্তু বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। ওখানে আমার খুব ছোটবেলাতেই বিয়ে হয়। তো আমাকে পড়াশোনা করতে দিতে চাচ্ছিল না এবং আমাকে অনেক কিছু বলা হতো। দেন আমি আর মানিয়ে নিতে পারলাম না। এরপর হচ্ছে আমি আমার বাসায় জানাই কথাটা। তারপর আমার মা বললো যে ঠিক আছে, এত ছোট মেয়ে ওখানে থাক, দরকার নেই। এরপর আমি নিচে থেকে ওনাকে ডিভোর্স দিয়েছি। আমার একটা ছেলে আছে। আমার যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা হচ্ছে একটা আমি ইংলিশ ডে কেয়ারে দিয়েছিলাম, সেখানেও ছিল। এবং যখন ছুটি থাকতো তখন কিন্তু আমাদের বাড়িতে আমার মার কাছে এসে থাকতো। আমি 10 বছর হাই স্কুলে শিক্ষকতা করি। আমি দীর্ঘদিন সিঙ্গেল ছিলাম। এরপর আমার মনে হলো যে আমি এবার ডাবল মাস্টার্সের জন্য বিদেশে যাব। দেন আমি হচ্ছে একটা স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে আইএলটিএস কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে আমি 2024 সালের ডিসেম্বরের 12 তারিখে। তখন দেখলাম যে একজন শিক্ষক, ওনার ক্লাসটা আমি পেলাম। আমি ওখানে ওনার ক্লাস করলাম। দেখতাম যে ক্লাসের মধ্যে স্যার হচ্ছেন আমাকে এক্সট্রা কেয়ার দেখাচ্ছেন, বা ক্লাসের মধ্যে উনি কোনো একটা ফুল আমার পাশে এনে, আমি যেখানে বসতাম সেখানে এনে উনি রেখে যাচ্ছেন। পরে গিয়ে আমাকে ফোন করে ওই স্যার নিজ থেকে ফোন করেন এবং উনি আমার সাথে প্রথম দিন অনেক কথা বলেন। তেন এইভাবে কথা হচ্ছিল, আমাদের মেসেজ হচ্ছিল। ক্লাসের মধ্যে উনি আমাকে একবার ছাড়া 3বার ডাকছিলেন। মানে সব কিছু উনি আমাকে একটা প্রায়োরিটি দিতে লাগলেন। এর পরবর্তীতে উনি আমাকে হঠাৎ করে একদিন আমাকে ক্লাসের মধ্যে মেসেজ করলো, চলো আজকে ধানমন্ডি লেকে কফি খাই। প্রথম 2টা দিন আমি ডিনাই করেছি। এরপর একটা সময় গিয়ে হচ্ছে আমি ওনার কথাতে সায় দেই এবং ধানমন্ডি লেকে আমি কফি খাই। তারপর এভাবে চলছিল, আমাদের রেস্টুরেন্টে যাওয়া হতো, খাওয়া হতো, এভাবে চলছিল। এর মধ্যে হচ্ছে আমাদের ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে যায় এবং আমার দিক থেকেও ভালো লাগা তৈরি হয়। উনি আমাকে জানান, যার সময় আমি তোমাকে প্রচণ্ড রকম ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। তখন আমি বললাম বিয়েটা হচ্ছে অনেক বড় একটা সিদ্ধান্ত, বিয়েটা আমি এভাবে সিদ্ধান্ত নিতে পারবো না, আর আমার ব্যাপার আপনাকে সব জানতে হবে, আপনার ব্যাপার আমাকে সব জানতে হবে। তারপর ওনাকে আমি আমার ব্যাপারে সবকিছু বললাম। আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু উনি বিশ্বাস করে না যে আমি ম্যারিড বা আমার বাচ্চা আছে, এটা উনি বিশ্বাস করেন না। বাচ্চার বয়স হচ্ছে 10 বছর, উনি আনম্যারিড ছিলেন। এরপর উনি আমাকে বলে যে ঠিক আছে, আমি তোমার বাসায় যাব, তোমার মায়ের সাথে কথা বলবো। আমি বললাম ঠিক আছে, আপনি আসেন আমার সাথে। উনি আমার মায়ের সাথে এসে দেখা করলেন। আমার বিয়ে থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে A to Z আমার মা সব কিছু বলে। এরপর উনি বাসায় চলে যায়। তারপর বললাম যে এরপরও কি আপনি আমাকে বিয়ে করতে চান? বলে হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর বললো যে ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, যেহেতু তোমার অবস্থা, কিছু টাকা পয়সা তোমার কাছে আছে, তুমি আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবা, আমরা দুজন লন্ডন চলে যাব, ইভেন তোমার ছেলেটাকেও লন্ডন নিয়ে যাব। আমাকেও এই কথা বলে। পরবর্তীতে আমি মাকে বলি যে মা, যে এসেছিলেন ওনার সাথে আমার একটা সম্পর্ক চলছে, ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। পরবর্তীতে বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এরপরে ঠিক 2 দিন পরে মামাকে বলে এই ছেলেকে বিয়ে করা যাবে না, কারণ এই ছেলে সম্পর্কে আমি অনেক খোঁজখবর নিয়েছি। যেখানে জব করতো ছেলেটা একটু ভালো না, অনেক নারী কেলেঙ্কারি আছে তার। এভাবে আমার মামাকে বলল। আমি প্রথমে একটু মন খারাপ করলো, ওনার সাথে কথাটা শেয়ার করি যে আপনার সম্পর্কে এরকম এরকম শুনেছে মা। উনি আমাকে বললো সবকিছু মিথ্যা কথা, তুমি বিশ্বাস করো, আল্লাহর কসম থেকে শুরু করে যা কসম করা দরকার হয় সবকিছু উনি করেছে। পরবর্তীতে আমাকে বোঝালো যে দেখো সুমাইয়া, আমরা যদি বিয়ে করি আমরা ভালো থাকবো, লন্ডন চলে যাব, তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো, তোমার বাচ্চাও ভালো থাকবে। তোমার মা একটা সময় ঠিকই বুঝতে পারবে যখন দেখবে যে তুমি ভালো আছো, যে আসলে আমি ভালো এবং আমাদেরকে মেনে নিবে। ওনার কথা বিশ্বাস করে আমি বিয়ের জন্য রাজি হই। পরবর্তীতে হচ্ছে উনি আমাকে বলে যে একটা বাসা ভাড়া নাও তুমি, আগামী 7 দিনের মধ্যে বিয়ে করব, আমাকে এটা বোঝায়। বললাম ঠিক আছে। পরে ওনার কথা মতো আমি আমার এলাকাতে একটা বাসা ভাড়া নিই এবং ম্যানেজারকে আমি বলি যে আমরা বিয়ের পর এখানে উঠবো, আপাতত আমি বাসাটা হচ্ছে গোছাবো। এবং একটা দিন হচ্ছে, সেই দিনটা ছিল 2025 সালের মে মাসের 31 তারিখ। সেদিনটা উনি আমাকে বলে আমি মানিকগঞ্জ যাচ্ছি আমার মাকে দেখতে। বললাম ঠিক আছে, আপনি জান, আমি সন্ধ্যা ঠিক 7টার দিকে ও বাসায় ঢুকবো, ঢুকে রুমটা লাস্ট একটু ক্লিন করবো, যেহেতু আমরা শুক্রবারে বিয়ে করব, আমাদের ঠিক 2 দিন পরেই বিয়ে করার কথা ছিল। দেন হচ্ছে আমি 7:30টায় বাসায়, ওই বাসায় যাই, যে বাসাটা ভাড়া নিয়েছি ও বাসায় যাই। এবং ঠিক আধা ঘন্টার মধ্যে আমার দরজায় নক করে, দরজাটা খুলি। আমি খোলার পর দেখি ওনাকে দেখে একটু খুশিও হই, অবাকও হয়ে যাই। আমি ওনাকে দরজার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি, আপনারা মানিকগঞ্জ গিয়েছেন? বলে না, যাইনি, তোমার কথা মনে পড়ছিল তাই চলে আসলাম। ভেতরে ঢুকেছে, ঢুকে উপরে সিট কিনে লাগিয়ে দিয়েছে। পরে সিট কিনে লাগালো, হাত থেকে ফোনটা নিলে সুইচ অফ করলো। এরপর সে এখন বিভিন্ন রকম ভাবে ব্যাড টাচগুলো যা করা যায় করছিল। আমি বললাম এটা আপনি কি করছেন, আমরা তো 2 দিন পরে বিয়ে করব। উনি এরপর একটা পর্যায়ে আমাকে বলে যে উনি আমার সাথে শারীরিক সম্পর্কে জড়াবে। আমি বললাম যে না, আমরা বিয়ে করি, এর আগে কোনো হারাম সম্পর্কে জড়াবো না, প্রয়োজন আমরা আজকেই বিয়ে করি। উনি আমাকে বলছে না এখনই করব। পরে রাজি হলাম না। রাজি না হয় উনি আমাকে প্রচণ্ডভাবে মারলো। এ পাশ দিয়ে মারতে মারতে আমাকে আঘাত করতে করতে আমি একটা সময় অচেতন হয়ে পড়লাম। তারপর রেপ যেটাকে বলে করেছেন। 7:30টায় ঢুকেছে বাসায়, 11:30টায় চলে গিয়েছে, বের হয়েছে। আমার তখন রাগে, দুঃখে, কষ্টে, জেদে ফেটে পড়ছিলাম
যে আমরা ভালোবাসি, আমাদের তেমন না যে অন্য কোনো সম্পর্ক আছে, আমাদের ভালোবাসার সম্পর্ক, আমরা ঠিক 2 দিন পরে বিয়ে করব। সেখানে এরকম তো না করলেও হতো। সারা রাত আমি এইভাবে কান্নাকাটি করে, আমার মা আমাকে খুঁজে পাচ্ছে না। আমার মা আমার ফোন কিন্তু অফই পাচ্ছে। আপনি ওই বাসাতেই আছেন? ওই বাসাতেই আমি আছি, কারণ 11:30 আমার পক্ষে বের হওয়া সম্ভব না। শারীরিকভাবে আমার এমন অবস্থা, এই গালগুলো ফেটে রক্ত বের হচ্ছিল আমার। আমি কিভাবে বাসায় যেতাম, যে কারণে ওই রুমে আমি থাকলাম। আপনি আপনার মাকেও জানান নাই? না, আমি জানাইনি, কাউকেই জানাইনি। দেন হচ্ছে সকাল হলো ঠিক 8:30। ওই অবস্থাতেই আমি চলে গেলাম ক্যানিগঞ্জ মডেল থানায়। ওনারা আমার অবস্থা দেখে এবং সবকিছু শুনে বিবেচনা করে একটা মামলা দায়ের করে। সেটা হচ্ছে 9 মামলা, ধর্ষণ মামলা। 2 দিন আমি ওই থানাতেই ছিলাম এবং মেডিকেল প্রসিডিউর থেকে শুরু করে যা করার ওখানে থেকে আমি সম্পন্ন করেছি। এবং আমি বাসায় আসি, আমি মাকে বলেছি মা আমি একটা বান্ধবীর বাসায় এসেছি, কিন্তু এত কিছু হয়ে গিয়েছে আমার সাথে, আমি লজ্জা বলতে পারিনি, আমি তার মাকে জানাতে পারিনি। আমি মার ওখানে যাইনি, কারণ আমার চেহারার অবস্থা খুব খারাপ ছিল, প্রচন্ড পরিমাণে মারে। মা আমাকে জিজ্ঞেস করতো, এই কারণে আমি যে বাসাটা ভাড়া নিয়েছি সেই বাসায় আসি। এবং উনি এর মধ্যে আমাকে ফোন দিচ্ছিলেন, ফোন করে বলছিল আমি কিন্তু ভিডিও করে রেখেছি, যদি এখন আমার সাথে কন্টিনিউয়াসলি তুমি না থাকো তাহলে কিন্তু আমি ভিডিওগুলো ভাইরাল করে দিব। আমি আর কিছু বললাম না, যে ঠিক আছে, মামলার কথা বললাম না বা আসার দরকার নেই, আর কিছু বললাম না। উনি আমার বাসায় আসছেন, এরপর ওনার সাথে আমি স্বাভাবিকই থাকি, কিন্তু উনি আমাকে তখনও পা ধরছিল বারবার, আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। এরপর আমি পুলিশকে কল করি প্রায় 12টার কাছাকাছি আনুমানিক সময়। তারপর যখন আমি গেটটা খুলি, সাথে সাথে ওকে বলে আপনার নাম কি, এই যে আপনার নামে মামলা হয়েছে, ইউ আর রেপিস্ট বলেই তাকে অ্যারেস্ট করা হয়। ও তখন আমার দিকে তাকায়, তাকে একটা কথা বলছিল, সুমাইয়া তুমি জানো আমি প্রচণ্ড গরিব ঘরের একটা ছেলে, আমার কিচ্ছু নেই, অনেক কষ্ট করে আমি এ পর্যন্ত এসেছি, তুমি আমার লাইফটা হেল করে দিও না, আমার ক্যারিয়ারটা তুমি নষ্ট করে দিও না। আমাকে এই কথাটা বললো, আর বললো যে আমি আগেই বলেছিলাম তোমাকে বিয়ে করব, আমি তোমার কথা চিন্তা করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, কন্ট্রোল করতে পারিনি, যে কারণে আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমার পা ধরতে চায়, কিন্তু পুলিশ ওকে ধরতে দেয় না, নিয়ে যায়। ও ঠিক আধা ঘন্টা পরে ওর নাম্বার থেকে আমার ফোন আসে যে সুমাইয়া প্লিজ আমাকে সাহায্য করো, তুমি যেভাবে বলো সেভাবে করবো, আমি তো তোমাকে আগেই বলছি বিয়ে করবো, আমাকে তুমি ক্ষমা করো। মানে আবারও যে যতভাবে কান্নাকাটি করা যায় আমাকে কনভিন্স করে। যেহেতু লোকটা তার ভুল স্বীকার করছে, আমার কাছে স্বীকার করছে, তাহলে আমি ওকে ছাড়িয়ে আনি। এরপর হচ্ছে ওকে থানায় আমি ছাড়িয়ে আনতে যাই। পরে দেখি থানায় আর কিছু করার নাই, ও কোর্টে চালান হয়ে যায় এবং ও আমাকে একটা নাম্বার দেয় অ্যাডভোকেটের, তার অ্যাডভোকেট। পরবর্তীতে হচ্ছে ওই অ্যাডভোকেট আমাকে বলে যে আপনি যদি বিয়ে না করেন তাহলে ওনাকে কোনো কিছুতেই জামিন দিবে না। আমি 3বার হিয়ারিংয়ে দাঁড়াই, 3বার হিয়ারিং করে আমাকে জিজ্ঞেস করে বিয়ে করবে, আমি বলেছি জি। পরবর্তীতে জামিন পায় বিয়ের শর্তে। রাতে ধরে নিয়ে গেল, সকালে কোর্টে চালান করে দিল, ওই দিন বিকেলে বের হয়ে আসলো এবং ওই দিনই হচ্ছে আমাদের বিয়ে হয়। কত টাকা দেন? 5 লাখ টাকা কাবিন। আমার মা জানে আমি বান্ধবীর বাসায়। এরপর বিয়ে হলো, আমি যে বাসা ভাড়া নিয়েছিলাম ও বাসায় আসলাম। তারপর ওইভাবে আমার সাথে সংসার কন্টিনিউয়াসলি করতে থাকি ওই বাড়িতেই। আমার মাকে আমি তারপরে বলে দিই যে মা এই অবস্থা, আমি বিয়ে করেছি, কিন্তু মাকে আমি বলি না আমি কোথায় বাসা ভাড়াটা নিয়েছি, কারণ আমি যদি বলতাম আমার মা এসে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো বা সংসার করতে দিত না, সে মানতো না, সে মানতে নারাজ। তখন জানিয়েছিলেন যে আপনি তাকে বিয়ে করেছেন, আপনার মা যাকে বিয়ে করতে নিষেধ করেছিল। আচ্ছা, তারপর কিন্তু মা আমাকে প্রচন্ড রকম গালিগালাজ করে, যত কান্নাকাটি করে, গালিগালাজ করে, সবকিছুই। তো এভাবেও চোনা কিনে আমি তবুও সংসার করি। একটা পর্যায়ে মায়ের সাথে আর যোগাযোগ করি না। পরবর্তীতে সংসার করতে থাকি, কিন্তু আমার কোনো দায়িত্ব নেয় না, বাসা ভাড়া, খাবার দাবার সবকিছু আমি দিই, কারণ আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল। আমার বাবা আমাকে দিয়েছিল এবং আমি 10 বছর শিক্ষকতা করেছি, আমি কোচিং করেছি, আমি টিউশনি করেছি, আমি প্রচণ্ড পরিশ্রমী একটা মানুষ ছিলাম, সব ব্যাংকে মানে জমিয়ে রেখেছিলাম। তো আমি এভাবে চলছিল এবং আমার টাকা পয়সা দিয়ে বাসা ভাড়া, খাবার দাবার সব করছিলাম। আমার যে হাজবেন্ড ততদিন আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে যায়। সুমাইয়ার চাল নাই, টাকা দাও, টাকা দিচ্ছি। সুমাইয়া সিনেমা দেখবো, টাকা দাও, টাকা দিচ্ছি। তারপর মানে যা করা লাগে, একটা ড্রেস কিনবো, টাকা দাও, টাকা দিচ্ছি। ওদিকে মামলা চলছিল, মানে হাজিরা একটা করে ডেট। এরপরও বললো যে তুমি কি চাও না আমরা লন্ডন যাই, যদি মামলা থাকে তাহলে আমরা লন্ডন যেতে পারবো না। উনি চাচ্ছিল যে মামলাটা শেষ হোক। বিভিন্নভাবে হচ্ছে মামলা শেষ করার জন্য আমার কাছ থেকে টাকা নেয় এবং 2বার আইএলটিএস এক্সাম দেয়, সেটা হচ্ছে 60,000 টাকা আমার কাছ থেকে নেয়। অবশ্য গরিবের ছেলে মেনে নিছি, ঠিক আছে, আমার টাকা পয়সা আছে, ওরা আমি সেটেল করে দিব, দুজনে সুখী হব। দেন মামলাটা খালাস হলো। আমি জাজের সামনে দাঁড়িয়ে বললাম যে আমার হাজবেন্ড সহ আমি লন্ডন যাব স্টুডেন্ট ভিসায়, আমাদের খালাস করে দেন। আমার কথার পরিপ্রেক্ষিতে হচ্ছে এবং বিভিন্ন ধাপে ধাপে প্রসিডিওর মেনে মামলাটা খালাস হয়ে গেল মার্চ মাসের 31 তারিখ। ও ভাইয়া এতদিন হচ্ছে আমার পা ধরে থেকেছে। যদি স্পষ্ট করে বলতে চাই, সকাল দেখতাম যে সব কাজকর্ম শেষ, আমি বলতাম এগুলো আপনি করছেন কেন, এগুলোর দায়িত্ব আমার। বলে না, বউকে আদর করা সুন্নত। ওকে আমি চাপ দিতাম, এবার আপনার বাসা আমাকে নিয়ে যেতে হবে, 10 মাস সংসার করছে, আপনার বাসা আপনি এখনো পর্যন্ত নিলেন না। তখন পর্যন্ত তার বাসা আপনাকে নিয়ে যায়নি? নেয়নি। ওকে আমি আলটিমেটাম দিয়েছিলাম যে এপ্রিলের 10 তারিখে আপনার বাসা আমাকে নিতে হবে, ঝড় বন্যা যাই হোক, যে যত অসুস্থতা আসুক, এই কথা বলেছিলাম। ও বলেছে ঠিক আছে।
এপ্রিলের 9 তারিখ ওর কাছে আমার 2টা ফোন। ও আমাকে বললো যে আমার প্রোগ্রাম আছে, তোমার আইফোনটা দাও। আইফোন 16 প্রো ম্যাক্স, সেটা আমার টাকায় কেনা ছিল এবং আমি নিজে কিনেছিলাম। সেটা নিয়ে গেল এবং সকালে প্রতিদিন যেভাবে অফিসের উদ্দেশ্যে বের হয় 4বার করে আই লাভ ইউ বলে, 4টা করে কপালে চুমু দেয়, সালাম দেয় প্রত্যেকদিন ভালোবাসি বলে বের হয় বাসা থেকে। এবং আমি দরজাটা লাগিয়ে দেওয়ার পর উনি যায়, অফিসে যায়। এভাবে যাচ্ছিল, ঠিক আছে। তারপর 9 তারিখ বিকেলে আমি কল করলাম ওকে, যে আপনি তো বলেছিলেন 10 তারিখে আপনার বাসা বাকি নিয়ে যাবেন, আজকে 9 তারিখ বিকেল, আপনি এখনো নিচ্ছেন না কেন? বলে তোর নিয়ে তো আমি সংসার করব না, তোর তো আমি মামলার ভয়ে বিয়ে করছি। এই কথাটা শুনে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, আমি এটা নিতে পারছিলাম না। এবং ও আমার সাথে কোনো রকম যোগাযোগ করে না। রাত 3টা বাজে আমাকে একটু মেসেজ দেয়, আমি তোরে নিয়ে সংসার করব না, আমি তোর মামলার ভয়ে বিয়ে করেছিলাম, নাহলে তোর আমি বিয়ে করবো কেন? আমি তোর সাথে টাইম পাস করতে চেয়েছিলাম, টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম, থাকলেই কি বিয়ে করতে হয়? কোথায় লেখা আছে? বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েছে, শুক্রবার গেল, শনিবার গেল, কোথায় আছে কি করে আমি জানি না। পরে আমার সাথে যোগাযোগ করে না। এরপর হচ্ছে আমি এপ্রিলের 13 তারিখে হচ্ছে একটা মামলা দায়ের করি, নারী ও শিশু নির্যাতন মামলা। এবং আমার যে টাকা নিয়েছে সেই টাকার স্টেটমেন্টগুলো আমি শো করি। 15 লক্ষ টাকা নিয়েছে সব মিলিয়ে। মামলা করার পর ও আমাকে বলে যে তুই মামলা করেছিস, যদি মামলা না করতি তাহলে তোর নিয়ে সংসার করতাম, এখন মামলা করছিস, এখন তোর নিয়ে আর সংসার করবো না। বললাম ঠিক আছে, আমি মামলা তুলে ফেলবো, আপনি আসেন, তাও মুরব্বীদের সাথে কথা বলেন, এবার আমি একার কিছু করবো না। ততদিন আমার মার সাথে আমার যোগাযোগ হয়ে গিয়েছে, মানে ও যাওয়ার পর থেকে আমার মার সাথে আমি কন্ট্যাক্ট করেছি, আমার মার সাথে আমি থাকছি, কান্নাকাটি করছি। ওর এলাকার সবার সাথে হচ্ছে আমি যোগাযোগ করি। পরে সবাই জেনে যায় বিষয়টা, আমাকে বললো আপনি আসেন, আপনি অভিযোগ করেন। অভিযোগও করলাম। একবার সালিশের ডেট গিয়েছি, ও একটা পেপারস, তাও আমি নিজের হাতে ধরে দেখি নাই, চেয়ারম্যানের সামনে রাখলো, রেখে বললো যে আমি ডিভোর্স দিয়েছি, এই যে হচ্ছে তার কপি। ওনারা পরে বললো যে এপ্রিলের 17 তারিখে ডিভোর্স দিয়েছে। একটা বিষয় চেয়েছিলাম, আমার সংসারটা টিকুক, আমি আর কিচ্ছু চাই না। উনি যদি আমাকে ভালোবেসেছেন, বিয়ে করেছেন, আমার সংসারটা টিকুক। কারণ আমি আর চাচ্ছিলাম না আমার লাইফে আর কোনো বিয়ের দাগ আসুক, আমার লাইফে আর কোনো বিয়ের মতো একটা চ্যাপ্টার আসুক, আমি চাচ্ছিলাম না। আমি হাতে পায়ে ধরে বলেছিলাম যে আপনি যেভাবে বলেন আমি সেভাবে করব। আপনি লিখিত যদি দিতে পারেন আমি লিখিতই দিব, আপনি মানে সংসার করেন। আমি 2-3 বার হাতে পায়ে ধরতে গেছি, সালিশে উঠে উঠে চলে গেছে, আমার দিকে ফিরেও তাকায় না। এবার আমি এভাবে বলছিলাম, সেদিন আপনি আমার কাছে সাহায্য চাইছেন, আপনি বলছিলেন যেদিন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলাম আমাকে সাহায্য করো, আজকে আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, কিন্তু আমার দিকে ফিরেও তাকায় না, আমার জন্য একটু মায়া করে নাই। আমি তো এটাও চাইছিলাম উনি যদি মেরে ফেলে, উনার স্ত্রী হিসেবে রেখে আমার মেরে ফেলুক। এরকম কলঙ্ক, এরকম বেইমানি আমার সাথে তো না করলেও পারতো। আমি বললাম যে ঠিক আছে, মামলায় যা হবে তাই করবো, এই কথা বলে আমি চলে আসছি। আসলে আমি যে জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি ভুল করেছি, আমার মায়ের কথা না শুনে ভুল করেছি। আমি নিজে নিজে ডিসিশন নিয়েছি, না জেনে একটা মানুষের প্রেমে পড়েছি, ভালোবেসেছি, আবার তাকেই বিয়ে করেছি। এটা আমার ভুল ছিল, বিশ্বাস করা, মায়ের কথা না শোনা। আর যার উদ্দেশ্যে আজকে আমার এখানে দাঁড়িয়ে কথা বলা, তাকে আমি একটু বলতে চাই যে আপনি তো জানতেন আপনাকে আমি কতটা ভালোবাসতাম, আপনাকে আমি কতটা সাপোর্ট করেছি, এবং আপনার জন্য আমি কি না করেছি পৃথিবীর কেউ না জানুক, আপনি তো জানতেন। আমাকে নিয়ে থেকে গেলেও তো পারতেন, নিজের মুখেই তো বলেছিলেন আমাকে নিয়ে সারা জীবন থেকে যাবেন। কেন মানে আমাকে এভাবে মায়ায় জড়িয়ে এখন আমাকে ছেড়ে গেলেন? না ছেড়ে গেলেও তো পারতেন।